আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। অর্থনীতিতে বড় ধাক্কা, রেমিটেন্স বাড়লেও দীর্ঘমেয়াদে দেশীয় শ্রমিক ও সামগ্রিক অর্থনীতি সংকটে। বিআইডিএস সেমিনারে গবেষণা প্রতিবেদনে কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত। কৃষকের পাশে না থাকলে দেশ বাঁচবে না, সার, বীজ ও ডিজেলের দাম কমানোর দাবিতে রাজনৈতিক নেতার হুঁশিয়ারি। আগামী নির্বাচনকে ইতিহাসের সেরা নির্বাচন করার প্রত্যাশা। ব্যাংকিং খাতে সুশাসনের অভাব, খেলাপি ঋণের হার অভূতপূর্ব ৩৫% পৌঁছানোয় জরুরি সংস্কারের দাবি। পিআরআই এর গোলটেবিল বৈঠকে অর্থনৈতিক বিপর্যয়ের চিত্র। উদ্বেগজনক বেকারত্ব ও শিল্প বন্ধের মিছিল। অর্থনৈতিক মন্দা, গ্যাস ও জ্বালানি সংকটে ১ বছরে ২.৫ শতাধিক গার্মেন্টস সহ ৪০০-র বেশি কারখানা বন্ধ, কাজ হারাচ্ছে লাখো শ্রমিক। ক্রিকেট অঙ্গনে ত্রিমুখী টানাপড়ন, প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে ক্লাব, ক্রিকেটার ও বোর্ডের দ্বন্দ্ব চরমে। সারা দেশে ক্রিকেটকে এগিয়ে নিতে নতুন পরিকল্পনার ঘোষণা বিসিবির। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। অর্থনীতিতে বড় ধাক্কা, রেমিটেন্স বাড়লেও দীর্ঘমেয়াদে দেশীয় শ্রমিক ও সামগ্রিক অর্থনীতি সংকটে। বিআইডিএস সেমিনারে গবেষণা প্রতিবেদনে কাঠামোগত দুর্বলতার ইঙ্গিত। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বৃদ্ধি ছোট উন্নয়নশীল শ্রম রপ্তানিকারক দেশগুলোর জন্য নতুন ধরনের দীর্ঘমেয়াদী চাপ তৈরি করছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএস আয়োজিত এক সেমিনারে উপস্থাপিত সাম্প্রতিক গবেষণায় এই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। স্বল্পমেয়াদে রেমিটেন্স বা প্রবাসী আয় বাড়লেও দীর্ঘমেয়াদে এটি দেশীয় শ্রমিক, উৎপাদন এবং সামগ্রিক কল্যাণে নেতিবাচক প্রভাব ফেলছে। গবেষণায় বলা হয়েছে, তেলের দাম বাড়ার পরপরই মধ্যপ্রাচ্য সহ তেল সমৃদ্ধ দেশে উৎপাদন বৃদ্ধি পায় এবং প্রবাসী শ্রমিকদের তাৎক্ষণিক আয়ও বাড়ে। এর ফলে প্রথম ধাক্কায় রেমিটেন্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। কিন্তু এই ভালো সময় খুব বেশি স্থায়ী হয় না। উচ্চ মজুরির সম্ভাবনা দেখে শ্রমশক্তি পাঠানো দেশগুলো থেকে দ্রুত নতুন শ্রমিকরা বিদেশে যেতে শুরু করেন। ফলে বিদেশি শ্রমিকের সংখ্যা বাড়ার কারণে বাজারে শ্রমের সরবরাহ বেড়ে যায় এবং একসময় বিদেশি শ্রমিকদের গড় মজুরি কমতে শুরু করে। গবেষকরা বলছেন, এই ওঠানামার ক্ষতি সবচেয়ে বেশি ভোগ করেন পুরনো প্রবাসী শ্রমিকরা। অন্যদিকে তেলের দাম বাড়ায় সরাসরি নেতিবাচক প্রভাব পড়ে শ্রম রপ্তানিকারক দেশের অভ্যন্তরীণ অর্থনীতিতে। উচ্চ মূল্যে আমদানি করা জ্বালানি দেশের উৎপাদন খরচ বাড়িয়ে যায়, শিল্পে ব্যয় বাড়ে, ভোগ কমে এবং দেশীয় আয়ের ওপর চাপ বাড়ে। গবেষণায় আরও দেখা যায়, দেশে থাকা শ্রমিকদের শ্রম আয়ের অংশ 25%-এর নিচে নেমে আসে, অর্থাৎ কর্মসংস্থানের সংকট আরও প্রকট হয়। এমন পরিস্থিতিতে রেমিটেন্স আউটপুট অনুপাত বাড়লেও এটি কোনো সুখবর নয়, বরং দেশীয় উৎপাদন কমে যাওয়ার ইঙ্গিত। গবেষকরা স্পষ্ট করে বলেন, রেমিটেন্স বাড়ছে মানেই অর্থনীতি ভালো আছে এমন ভাবা ভুল, বরং এটি দেখায় যে দেশীয় কর্মসংস্থানের সংকট কতটা তীব্র হয়েছে এবং শ্রমিকদের বিদেশমুখী হওয়ার চাপ কতটা বেড়েছে। সেমিনারে জানানো হয়, বাংলাদেশের বৈদেশিক খাতকে শক্তিশালী রাখলেও এর ওপর অতি নির্ভরতা অর্থনীতি কাঠামোগত দুর্বলতার লক্ষণ বলেই মনে করেন গবেষকরা। কৃষকের পাশে না থাকলে দেশ বাঁচবে না, সার, বীজ ও ডিজেলের দাম কমানোর দাবিতে রাজনৈতিক নেতার হুঁশিয়ারি। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, কৃষকরা যদি ভালো না থাকে তাহলে বাংলাদেশ ভালো থাকবে না। বুধবার ঝিনাইদহ হরিণাকুণ্ডু উপজেলার নারায়ণকান্দি বাজারে এক পথসভায় তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি অবিলম্বে সার, বীজ এবং ডিজেলের দাম কমানোর দাবি জানিয়েছেন। রাশেদ খান নিজেকে একজন কৃষকের সন্তান হিসাবে উল্লেখ করে বলেন, কৃষক না বাঁচলে এদেশ ভালো থাকবে না এবং সত্যিকারের উন্নয়ন মানে কৃষির উন্নয়ন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচন হবে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন। এই নির্বাচন ইতিহাসের সেরা নির্বাচন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। তিনি সেনাবাহিনীর ওপর আস্থা ও বিশ্বাস রেখে বলেন, আগামী নির্বাচনে তারা এমন ভূমিকা পালন করবে যে এই নির্বাচনটি হবে ইতিহাসের সেরা নির্বাচন। তিনি আরও বলেন, কেউ যদি ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে কোনো নির্দিষ্ট মার্কায় ভোট দিতে বলে তবে সাথে সাথে সেনাবাহিনীর কাছে গিয়ে বিষয়টি জানাতে হবে। এর আগে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তার জন্য সবার কাছে দোয়া চান। এদিকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনে জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়াই তাদের মূল লক্ষ্য। তিনি প্রত্যাশা করেন, নির্বাচনের মাধ্যমে জয়লাভের মধ্য দিয়েই দীর্ঘদিনের প্রত্যাশিত বিজয় অর্জন সম্ভব হবে এবং জনগণের কাছে দায়বদ্ধ ও জবাবদিহি সরকার প্রতিষ্ঠিত হবে। বিএনপির এই সিনিয়র নেতা আরও উল্লেখ করেন, বিএনপি দেশে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চায়, যার মাধ্যমে এই দেশকে শান্তির নীড় হিসাবে গড়ে তোলা সম্ভব হবে। এর জন্য সহনশীলতা এবং একে
অপরের প্রতি শ্রদ্ধা থাকা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। অপরদিকে জামায়াত ইসলামীর নেতা মিয়া গোলাম পরোয়ার দাবি করেছেন, কেবল তফসিল ঘোষণা করলেই নির্বাচন সুষ্ঠু হবে এমনটা ভাবার সুযোগ নেই। তিনি বলেন, সামনে আরও বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, যার মধ্যে রয়েছে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা এবং ভোট কেন্দ্র নিরাপদ রাখা। এসবই নির্বাচন কমিশনের ওপর বড় দায়িত্ব বলেই মনে করেন তিনি। ব্যাংকিং খাতে সুশাসনের অভাব, খেলাপি ঋণের হার অভূতপূর্ব ৩৫% পৌঁছানোয় জরুরি সংস্কারের দাবি। PRIA গোলটেবিল বৈঠকে অর্থনৈতিক বিপর্যয়ের চিত্র। দেশের ব্যাংকিং খাত পুনর্গঠন নিয়ে একটি গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে PRI বা পলিসি রিসার্চ ইনস্টিটিউট। এই আলোচনায় দেশের ব্যাংকিং খাতের ভয়াবহ বিপর্যয়ের চিত্র উঠে এসেছে। PRI এর চেয়ারম্যান ডক্টর জাইদি সাত্তার তার সভাপতির বক্তব্যে বলেন, অনাদায়ী ঋণের পরিমাণ সাম্প্রতিক সময়ে প্রায় ৩৫% পৌঁছানো এক অভূতপূর্ব ঘটনা। তিনি উল্লেখ করেন, বৈশ্বিক আর্থিক সংকটে ক্ষতিগ্রস্ত দেশগুলোতেও এমন চিত্র দেখা যায়নি এবং এটি কিভাবে ঘটল তা বিশ্লেষণমূলকভাবে বোঝা জরুরি। গোলটেবিল বৈঠকে বক্তারা সংস্কারের জরুরি প্রয়োজনের বিষয়টি তুলে ধরেন। তাদের মতে, ব্যাংকিং খাত যদি আগের মতোই চলতে থাকে তাহলে কোনো পরিবর্তন আসবে না। তারা জোর দিয়ে বলেন, যে রাজনৈতিক দলই সরকার গঠন করুক না কেন, সুশাসন নিশ্চিত করা অত্যাবশ্যক। PRI এর মুখ্য অর্থনীতিবিদ ডক্টর আশিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং ব্যাংকিং খাতে অর্ডিন্যান্সের প্রকৃত উদ্দেশ্য পূরণের জন্য তা সঠিকভাবে কার্যকর করার গুরুত্ব তুলে ধরেন। দেশের অর্থনীতিবিদরা মনে করছেন, এই চরম খেলাপি ঋণের বোঝা দেশের আর্থিক স্থিতিশীলতাকে মারাত্মকভাবে ঝুঁকিতে ফেলছে। খেলাপি ঋণের এই ঊর্ধ্বগতি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে একটি প্রধান বাধা হিসাবে কাজ করছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য কঠোর আইনি কাঠামো এবং স্বচ্ছ তদারকি নিশ্চিত করা অপরিহার্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উদ্বেগজনক বেকারত্ব ও শিল্প বন্ধের মিছিল। এক বছরে ২.৫ শতাধিক গার্মেন্টস সহ ৪০০-র বেশি কারখানা বন্ধ, কাজ হারাচ্ছে লাখো শ্রমিক। দেশে ক্রমাগত বেড়েই চলেছে বেকারত্বের হার, যা দেশের অর্থনীতিতে একটি গভীর সংকটের জন্ম দিয়েছে। অর্থনৈতিক মন্দা, গ্যাস ও জ্বালানি সংকট এবং রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের শিল্প কলকারখানাগুলো এখন একেবারে মুমূর্ষু অবস্থায়। গত এক বছরে স্বাভাবিকভাবে চলতে না পেরে প্রতি মাসে গড়ে প্রায় ১,২৫,০০০ শ্রমিক বেকার হচ্ছেন। এই হিসাবে দিনে ৪,১০০-রও বেশি কর্মজীবী শ্রমিক তাদের কাজ হারাচ্ছেন। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির বা BGME এর তথ্য অনুযায়ী গত এক বছরে দেশে ২৫৮টি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা বন্ধ হয়েছে। তাছাড়া অন্যান্য শিল্প কারখানা সহ মোট ৪০০ শিল্প কারখানা বন্ধ হয়েছে, যার ফলে বেকার হয়েছেন ন্যূনতম ১৫ লাখ শ্রমিক। শিল্পখাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন বিনিয়োগ না হওয়ায় কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে না, ফলে বেকারত্ব কেবল বাড়ছেই। আর যেসব কারখানা সাময়িক বন্ধের ঘোষণা দেওয়া হচ্ছে তার বেশিরভাগই আর চালু হচ্ছে না। কাজ না পেয়ে অনেক বেকার শ্রমিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে, যা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে। অন্যদিকে দেশের অর্থনীতিতে ৯টি বড় সমস্যা প্রকট হয়ে উঠেছে। এর মধ্যে অন্যতম হল রপ্তানিতে টানা পতন। সর্বশেষ নভেম্বর মাসের রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্রতিবেদনে দেখা যায়, গত বছরের একই মাসের তুলনায় রপ্তানি আয় ২,০০০ কোটি টাকার সমপরিমাণ কম হয়েছে। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাব এবং ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের বাজারে ভোক্তাদের চাহিদা কমে যাওয়ার কারণে এই পতন অব্যাহত থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। BGME এর ডিরেক্টর ABM শামসুদ্দিন আহমেদের মতে, EU বাজারে চীনের আগ্রাসী রপ্তানি বাংলাদেশের প্রতিযোগিতা কমাচ্ছে, যা পোশাক শিল্পে মারাত্মক চাপ সৃষ্টি করছে। ক্রিকেট অঙ্গনে ত্রিমুখী টানাপড়ন। প্রথম বিভাগ ক্রিকেট লিগ নিয়ে ক্লাব, ক্রিকেটার ও বোর্ডের দ্বন্দ্ব চরমে। দ্বিতীয়বারের মতো পিছিয়ে অবশেষে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস বা CCDM আগামী 14 ডিসেম্বর থেকে লিগ আয়োজনের নতুন সময়সূচি ঘোষণা করেছে। তবে এর মধ্যে 8টি ক্লাব আগেই লিগ বয়কটের ঘোষণা দিয়েছে। যদিও তাদের কাছ থেকে কোনো লিখিত চিঠি না পাওয়ায় CCDM পূর্ণ 20 দল নিয়েই লিগ শুরু করার প্রস্তুতি নিচ্ছে। এদিকে খেলতে না চাওয়া সেই 8টি ক্লাবের ক্রিকেটাররা বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে স্মারকলিপি দিতে যাচ্ছেন। সব মিলিয়ে প্রথম বিভাগ লিগের আগে বোর্ড, ক্লাব ও ক্রিকেটার এই 3 পক্ষই ভিন্ন ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে আছে। ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন অবৈধ বোর্ড কর্তৃক ঘোষিত কোনো আহ্বানে
সাড়া দেবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে। তাদের অভিযোগ, বোর্ডই নিজেদের সিদ্ধান্তে দ্বিতীয় ও তৃতীয় বিভাগকে আগামী বছর পর্যন্ত নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে লিগ বর্জন করেছে। এই উত্তেজনার মধ্যেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের ডিরেক্টর ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট বলেছেন, সারা দেশে ক্রিকেট খেলাকে এগিয়ে নিতে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। তিনি জানান, আগামী 6 মাস থেকে 1 বছরের মধ্যে বোর্ড একটি সুন্দর পরিকল্পনা হাতে নেবে। তিনি বলেন, বোর্ডের উচিত সব জায়গায় গিয়ে ফেসিলিটিসগুলো উন্নত করা, কারণ এটা খেলোয়াড়দের অধিকার। তিনি প্রত্যেক জেলা ও উপজেলার মাঠগুলো সুন্দর করে সচল রাখার আহ্বান জানান, কারণ খেলাধুলাই মানুষের বিনোদন ও সুস্থ মানসিকতা তৈরি করবে এবং এর মাধ্যমে ট্যালেন্টেড খেলোয়াড় বের হবে এবং তারা জাতীয় পর্যায়ে খেলতে পারবে বলেও আশা প্রকাশ করেন এই সাবেক অধিনায়ক। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।